বন্ধুরা, আজ সীমান্তে যা কিছু দেখা যাচ্ছে সেটা শুধু সেনা মোতায়েনের গল্প নয়, এটা যেন একটা বড় ভূকম্পনের আগের প্রথম কম্পন। যে মাটিতে একদিন ভারতীয় সেনারা রক্ত ঢেলে একটা নতুন দেশের জন্ম দিয়েছিল, আজ ঠিক সেই মাটি থেকেই ভারতের দিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান পুরো প্রস্তুত, বাংলাদেশ নিজের অবস্থান পুরোপুরি বদলে ফেলেছে, আর ভারত বাইরে থেকে হয়তো চুপচাপ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ভারত একটুও ঘুমাচ্ছে না। একটা প্রতিবেশী দেশ যে দশকের পর দশক ভারতের বন্ধুত্বের সুযোগ নিয়েছে, ভারতের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার সাহায্য পেয়েছে, আজ সেই দেশই ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগাড় করছে। আজ আমি আপনাদের সামনে যে কথাগুলি বলতে যাচ্ছি সেগুলি কোনো অফিসিয়াল স্টেটমেন্টে নেই, কোনো প্রেস কনফারেন্সও বলা হয়নি, কিন্তু আপনি যদি ডেটা পড়েন, যদি জিওপলিটিক্সের ভাষা বোঝেন, তাহলে পুরো ছবিটা আপনি স্পষ্ট হয়ে উঠবে। প্রশ্নটা খুব সোজা কিন্তু ভয়ঙ্কর। ভারতীয় উপমহাদেশে কি সত্যিই ভারতের চারপাশে একটা বড় আন্তর্জাতিক গেম শুরু হয়ে গেছে? এমন কোনো পরিকল্পনা কি সক্রিয় হয়েছে যা ভারতের নিরাপত্তার জন্য গভীর হুমকি হয়ে উঠতে পারে? এইসব প্রশ্নের উত্তরই আমরা এই ভিডিওতে ধাপে ধাপে বুঝবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে যদি আপনি চান ভারতের কথা পুরো দুনিয়া শুনুক, যদি আপনি চান দেশটা প্রতিটা ক্ষেত্রে সেলফ রিলায়েন্ট হয়ে উঠুক, তাহলে ভিডিওটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব বাটন চেপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটায়। CNN 18-এর একটি বিস্ফোরক এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আর বাংলাদেশ খুব দ্রুত একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের দিকে এগোচ্ছে। এই চুক্তির ড্রাফট পুরোপুরি তৈরি, এখন শুধু সই হওয়াটাই বাকি। তাহলে প্রশ্ন উঠছে, সবকিছু যদি রেডি থাকে তাহলে এখনও সই হলো না কেন? এর কারণটা ভীষণ টেকনিক্যাল। মোহাম্মদ ইউনূসের বর্তমান সরকার আসলে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আর ঠিক সেই কারণেই এত বড় আর স্পর্শকাতর একটি চুক্তিতে তারা আপাতত ব্রেক কষে আছে। কিন্তু একটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশে যেই মুহূর্তে নির্বাচন হবে এই ডিলটা তখনই ফাইনাল হয়ে যাবে। এখন প্রশ্ন, এর মানে কি দাঁড়ায়? এর মানে খুব সোজা। আগামীকাল যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে বাংলাদেশ কার্যত বলছে যে আমরাও এই যুদ্ধে পাকিস্তানের পাশেই দাঁড়াবো। অর্থাৎ ভবিষ্যতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আর সীমাবদ্ধ থাকবে না, এটা বদলে যেতে পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান প্লাস বাংলাদেশে। সব থেকে শকিং ব্যাপারটা কি জানেন? বাংলাদেশ হাত মেলাচ্ছে ঠিক সেই দেশের সঙ্গে যে দেশ 1971 সালে তাদের নিজের নাগরিকদের ওপরই ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। এটা কিন্তু সৌদি আরবিয়া পাকিস্তান ডিফেন্স ডিলের মতো নয়। সৌদি আরব খুব পরিষ্কারভাবে বলেছে, তোমাদের আর ভারতের লড়াইয়ে আমরা ঢুকবো না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান কেসটা একেবারেই আলাদা। এই দুই দেশই অর্থনৈতিকভাবে দুর্বল, তাই এখানে বড় অস্ত্রের চেয়েও বেশি চলছে ভারতের বিরুদ্ধে মরাল সাপোর্ট আর কভার্ট কনস্পিরেসি গেম। এখানে আরেকটা বড় বাস্তবতা আছে, ভারত আর বাংলাদেশের মধ্যে আছে দুনিয়ার সবথেকে দীর্ঘ স্থল সীমান্ত। নির্বাচনের পরে যদি এই ডিফেন্স প্যাক্ট সই হয়, তাহলে সেটা ভারতের রেড লাইনের সবথেকে বড় লঙ্ঘন হবে। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কি ভারত ঘুমিয়ে আছে? উত্তর একটাই, একদম নয়। ভারত ইতিমধ্যেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা রিং ফেন্স করে ফেলেছে। মিজোরামে ভারত তার চতুর্থ বড় ডিফেন্স বেস তৈরির প্রস্তুতি নিচ্ছে। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ এখন ধীরে ধীরে একটা ফ্রেন্ডলি নেইবার থেকে একটা হস্টাইল নেইবারের দিকে এগোচ্ছে। এই ডিফেন্স প্যাক্ট যদি সই হয়, তাহলে বাংলাদেশের চারপাশে এমন স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট তৈরি হবে যার ফল তাদের জন্য হবে এক্সট্রিমলি পেইনফুল। এখন আসি সব থেকে বড় প্রশ্নে, এই পুরো ষড়যন্ত্রের মাথা আসলে কে? এটা কি শুধু চীনের চাল, নাকি পশ্চিমী দেশগুলিরও এতে হাত আছে? চীন তো খোলাখুলি অস্ত্র সরবরাহ করছে, কিন্তু পশ্চিমের ডবল স্ট্যান্ডার্ডস দেখুন। সম্প্রতি এক কট্টরপন্থী নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পর যে প্রকাশ্যে ভারত বিরোধী বিষ ছড়াতো, তার জন্য আমেরিকান আর ইউরোপীয় দূতাবাস শোকবার্তা জারি করছে। ভারতের প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল খুব স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমী দেশগুলি কোথাও না কোথাও বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দিচ্ছে। তাহলে কি সম্ভব যে চীন আর পশ্চিম ভারতকে ঘিরে ফেলতে সেম পেজে চলে এসেছে? সবকিছুর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের আসন্ন নির্বাচনের মধ্যে। পাকিস্তানের ISI পুরো শক্তি ঢালছে যাতে জামাতে ইসলামী জেতে। যদি তারা জেতে, এই ডিফেন্স ট্রিটি প্রায় নিশ্চিত। কিন্তু যদি খালেদা জিয়ার দল ক্ষমতায় আসে, তাহলে হয়তো আলোচনার একটু জায়গা থেকে যাবে। বাংলাদেশকে এটা বুঝতেই হবে, এখন পর্যন্ত ভারত 8 থেকে 9 বিলিয়ন ডলার সফট লোন দিয়েছে মাত্র 1% সুদে। ডিফেন্স আধুনিকরণের জন্য প্রায় 500 মিলিয়ন ডলার দিয়েছে, আর বিদ্যুৎ সরবরাহ, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ সবকিছুতেই ভারত পাশে দাঁড়িয়েছে। এরপরেও যদি তারা অ্যান্টি ইন্ডিয়া পদক্ষেপ নেয়, তাহলে তার ফল হবে সিরিয়াস এবং আনঅ্যাভয়েডেবল। গতকাল সন্ধ্যায় ত্রিপুরা থেকে এমন একটি খবর এলো যা শুনে ঢাকাতে কার্যত হইচই পড়ে যায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই নিশ্চিত করেছেন ইন্ডিয়ান আর্মি ভারত বাংলাদেশ সীমান্তে তাদের একটি স্পেশাল ব্যাটালিয়ন মোতায়েন করেছে। কিন্তু আসল চমকটা এখানে, প্রশ্নটা কোন ব্যাটালিয়ন? বন্ধুরা, এটা সেই 1971 সালের
সেই ঐতিহাসিক ব্যাটালিয়ন যারা পাকিস্তানকে 2 টুকরো করার ক্ষেত্রে ডিসিসিভ রোল নিয়েছিল। এই ইউনিটকে সীমান্তে পাঠানো মানে শুধু নিরাপত্তা জোরদার করা নয়, এটা একেবারে পাওয়ারফুল স্ট্র্যাটেজিক মেসেজ। তাহলে ভারতের প্ল্যানটা কি, আর শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে ঠিক কী বার্তা দিলেন? ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম শেখ হাসিনা তার নিরাপত্তা ভাঙলেন। আজ সকালে তার একটি এক্সপ্লোসিভ ইন্টারভিউ সামনে এসেছে। আর মজার বিষয়, এই ইন্টারভিউটা শুধু ভারতীয় মিডিয়ায় নয়, একাধিক বড় ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসেও পাঠানো হয়েছে। হাসিনা সরাসরি ইউনূসকে সতর্ক করে বলেছেন যে মাইন্ড ইউ, ভারত সব দেখছে, এটা ভাববেন না যে ভারত চুপ করে বসে থাকবে। তিনি আরও বলেছেন, ইউনূসের হাত থেকে ক্ষমতার লাগাম ইতিমধ্যেই ফসকে গেছে, দেশে হিংসা এখন নর্মালাইজড হয়ে গেছে, আর তিনি একজন নেতা হিসেবে কমপ্লিটলি ফেইল্ড। এখন প্রশ্ন, হাসিনা এতটা কেন রেগে? এর উত্তর লুকিয়ে আছে গতকালের এক ঘটনায়। যারা বলেছিলেন বাংলাদেশে কট্টরপন্থীদের সঙ্গে ইউনূসের কোনো সম্পর্ক নেই, গতকালই তাদের চোখ খুলে গেছে। মোহাম্মদ ইউনূস নিজে উপস্থিত ছিলেন উসমান হাদির জানাজায়, যেখানে দাঁড়িয়ে তিনি শপথ নেন, আমরা উসমান হাদির স্বপ্ন পূরণ করব। এখন প্রশ্ন যে উসমান হাদির স্বপ্নটা কি ছিল? তার স্বপ্ন ছিল গ্রেটার বাংলাদেশ গঠন করা আর ভারতের 7 সিস্টার রাজ্যগুলির ওপরে দখল কায়েম করা। আজ মোহাম্মদ ইউনূসও ঠিক সেই আইডিওলজিকেই সমর্থন করছেন। জানা যায় আবারও শোনা গেছে সেই পুরনো স্লোগান, দিল্লি নয় ঢাকা। এটা কোনো আবেগী কথা নয়, এটা একটা ক্লিয়ার পলিটিক্যাল সিগন্যাল যে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের জন্য কতটা ডেঞ্জারাস ডিরেকশনে যাচ্ছে। কিন্তু ভারতও সময় নষ্ট করেনি। ত্রিপুরায় 20 মাউন্টেন ডিভিশনে আর 33 কর্পসের ইউনিটগুলি মোতায়েন করা হয়েছে, যারা 1971-এ মুক্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছিল। এটা নিছক প্রতিরক্ষা নয়, এটা একেবারে অফেন্সিভ পশ্চার। ভারত এখন আর ডিফেন্সিভ মোডে নেই, ভারত এখন অফেন্সিভ মোডে। মুখ্যমন্ত্রী মানিক সাহা সরাসরি পরিষ্কার করে বলেন, আজকের যুগে সীমান্তে সেনা থাকাই সবকিছু নয়, একটা বোতাম টিপে শত্রুকে জবাব দেওয়া যায়। কিন্তু সেনার উপস্থিতি একটা কথাই বোঝায়, 1971-এ যদি আমরা তোমাদেরকে তৈরি করতে পারি, তাহলে আজ প্রয়োজনে তোমাদের সংশোধনও করতে পারি। এখন শেষ এবং সবথেকে বড় প্রশ্ন, এই সবকিছু হঠাৎ এই মুহূর্তেই কেন ঘটছে? এখন আমার অ্যানালাইসিস এটাই বলছে যে এটা হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়, এটা একটা ওয়েল প্ল্যান্ড কনস্পিরেসি। ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা ছিল। ইউনূস খুব ভালো করেই জানেন যে নির্বাচন হলে তিনি হেরে যাবেন, আর ঠিক এই কারণেই দেশে ইচ্ছাকৃতভাবে এত অরাজকতা তৈরি করা হচ্ছে যাতে ভোটটা পিছিয়ে যায় আর তিনি বিনা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকতে পারেন। কিন্তু এই ছবির আরেকটা দিক আছে। ভারতীয় সেনা ইতিমধ্যেই পুরো প্রস্তুতি শেষ করে ফেলেছে। চিকেন নেক করিডোরে গ্যারিসন মোতায়েন, মিজোরামে নতুন বেস, আর এখন ত্রিপুরায় স্ট্রাইক ফরমেশনের এন্ট্রি। মেসেজ একদম স্পষ্ট, ভারত তার নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। আর ঠিক এই সময় সামনে এলো এক এক্সট্রিমলি অ্যালার্মিং ডেভেলপমেন্ট। বাংলাদেশে ইউনূসের সরকার দেশের সংবিধানের প্রস্তাবনা থেকে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ বাদ দেওয়ার প্রস্তাব এনেছে, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ। এটা কোনো ছোটখাটো সংশোধন নয়, এটা সরাসরি বাংলাদেশের আত্মার উপর আঘাত। একটা কথা মনে রাখা দরকার যে 1971-এর স্বাধীনতার পর যে সংবিধান তৈরি হয়েছিল তার ভিত্তি ছিল ধর্ম নিরপেক্ষতা। এই আদর্শের উপর দাঁড়িয়েই একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছিল। এখন যদি এই 3টি স্তম্ভই সরিয়ে ফেলা হয়, তাহলে বাংলাদেশের পরিচয়টাই বদলে যাবে। আর এখানেই সবথেকে বড় সংকেতটা লুকিয়ে আছে। এটা প্রমাণ করে যে কট্টরপন্থী শক্তিগুলি আর শুধু রাস্তার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন তারা সংবিধানের ভেতরে দিয়ে দেশটাকে বদলাতে চাইছে। এটা শুধু একটা সরকারি সিদ্ধান্ত নয়, এটা ভবিষ্যতের বাংলাদেশের ব্লুপ্রিন্ট। আজ সীমান্ত থেকে যে ছবিগুলি সামনে এসেছে সেগুলি শুধু সেনা চলাচলের ছবি নয়, এগুলি আসলে ইতিহাসের প্রতিধ্বনি। যখন ভারত 1971-এর ব্যাটালিয়নকে সীমান্তে নামায়, তখন ওটা কোনো সাধারণ এক্সারসাইজ হয় না, ওটা একটা হয় ক্লিয়ার মেসেজ এবং নন ভার্বাল মেসেজ। ভারত যেন বলছে, আমরাই সেই দেশ যারা 1971-এ তোমাদের স্বাধীনতার জন্য নিজেদের সেনাদের রক্ত দিয়েছিল, আমরাই তোমাদের পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি নতুন রাষ্ট্র বানিয়েছিলাম। কিন্তু যদি আজ আবার সেই একই ভুল করা হয়, যদি দিকভ্রান্তি ঘটে, তাহলে মনে রাখবেন ভারত শুধু ইতিহাস বানাতেই জানে না, প্রয়োজনে কোর্স কারেকশন করতেও জানে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এই অ্যানালাইসিস আপনাদের পছন্দ হয়েছে। অনেক রিসার্চ আর পরিশ্রমের পর আপনাদের সামনে এমন তথ্য আমরা তুলে ধরি। তাই যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, এই ভিডিওটিকে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের এই কাজটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ।